টানা বৃষ্টিতে রাজধানীতে অবর্ণনীয় জলাবদ্ধতা, ৭ জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, চলছে ত্রাণ বিতরণ। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তার অবদান স্মরণ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টিতে নগর জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সড়ক জুড়ে জলাবদ্ধতা, তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ঢাকা, রংপুর, দিনাজপুর ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ইসমাইল হোসেন পলাশের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। রবিবার সকাল থেকেই থেমে থেমে কখনো আবার মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি অফিসগামী শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া মানুষ। 1 ঘন্টা অপেক্ষা করার পরে একটা রিক্সা পেয়েছি, চলাচলে চরম বিঘ্ন ঘটছে। যে জায়গায় যাব সে জায়গায় পানি, আমাদের গাড়ি সাইলেন্সার ডুবে গেলে পানি নষ্ট হয়ে যেতে পারে। প্রায় মাজার উপর পর্যন্ত পানি আছে, মানে গাড়ি চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়া নগরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থারই চিত্র তুলে ধরছে। আমাদের এলাকার এমপি চট্টগ্রামে বন্যার মানুষদের সহায়তা করে, কিন্তু ওনার এলাকার লোকেরা ডুইবা মরতাছে, এটার কোনো ব্যবস্থা নেই। এভাবে থাকলে রাস্তাঘাটের উন্নতি যদি না হয়, ড্রেনেজ যদি উন্নতি না হয়, তাহলে তো দেশের মানুষের খুব চলাচলের সমস্যা। আমাদের গরিব মানুষের পরিশ্রম করবো কিভাবে, খাবো কি? খালি ড্রেন কাটতেছে ঢাকা শহরে, কিন্তু কোনো পানি দেখি আরো উপর থেকে উঠতেছে, ড্রেন থেকে আরো উপরে উঠতেছে। আমাদের গলিতের অবস্থা তো পুরো খারাপ। রাজধানী ঢাকায় গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বা অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। 24 ঘন্টার জন্য আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি, এবং এটা 48 ঘন্টা পর্যন্ত যদিও থাকবে, তবে বৃষ্টিপাত দেশের দক্ষিণাঞ্চলে তীব্রতাটা অনেকটা কমে আসবে, এবং 48 ঘন্টা পরে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত তীব্রতাটা কমে আসবে। তো বৃষ্টিপাত থাকবে, কিন্তু যেহেতু বর্ষাকাল, এবং ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণ থাকবে না, কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো নদী কিংবা খাল নয়, এটি রাজধানীর একটি ব্যস্ততম সড়ক। সকাল থেকে টানা বৃষ্টি এবং রাস্তা খোঁড়াখুড়ির ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, পানি নিষ্কাশন পদ্ধতি কার্যকর করা না গেলে ভোগান্তি বাড়বে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ ৭ জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। ক্ষতিগ্রস্ত অন্তত ১০ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। তবে কয়েক জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় শুরু হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা রাঙ্গামাটি সড়কে যান চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজু মনির শুভ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় জেলা জুড়ে বৃষ্টির দাপটও কমেছে। পানি নামতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে 7.5 লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের সাথে বন্যা দুর্গতদের জন্য কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। দরবার ডুবে গেছে, কোনো নৌকা নাই, কিছু নাই, এরকম হেঁটে 1 কিলোমিটার পর্যন্ত। পানি ঢুকি আর আজও 5 দিন পর্যন্ত কিছু সরকারের কিছু না হয়। আমাদের বাড়ির চারিপাশে অনেক পানি, কিন্তু আমরা খাওয়ার মতো কোনো পানি পাইতেছি না।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানোদের বিকল্প জায়গায় বসবাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। তারেক রহমানের পক্ষে আমাদের মেয়র থাকেন কিংবা কেউ যদি অসুখ হন তাহলে তারও চিকিৎসার বন্দোবস্ত যতদিন এখানে থাকবেন আপনারা তার ব্যবস্থা ইনশাআল্লাহ ওনারা করছেন এবং আগামীতেও করবেন। বান্দরবানেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার বিকাল থেকে বৃষ্টি কমায় বন্যার পানি নামছে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সচল হয়েছে। তবে আর্মিপাড়া, শেরিবাংলা নগর, বনানী শামিল ও সাঙ্গু নদীর পাড়া এলাকা এখনও তলিয়ে আছে। বন্যার কিছুটা উন্নতি হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার কারণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। বান্দরবান ও লামা পৌরসভার পক্ষ থেকে ভাউচারে করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে, তবে পানি নামার সাথে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী হাজারো পরিবার। মেরুং ব্রিজ থেকে পানি সরে যাওয়ায় 5 দিন পর খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে। বন্যায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। অন্যদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, ননিয়ারচর উপজেলা পানিতে তলিয়েছে। পানিবন্দী প্রায় 30,000 মানুষ। বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তাই সেনাবাহিনীর সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। কক্সবাজার জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পাহাড় ধস ও পানিতে ডুবে 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। 3 উপজেলার 10টি ইউনিয়নের 50 গ্রামের মানুষ এখনও তীব্র জলাবদ্ধতার মধ্যে রয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া বন্যায় এসব গ্রামের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় নিত্যপণ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জলাবদ্ধতা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিভাগীয় কমিশনাররা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয় কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার, পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 2 দফা জানাজা শেষে সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত করা হলো সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। রিপোর্ট আহমেদ সরওয়ারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে ফজরের সময় ইন্তেকাল করেন প্রখ্যাত রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী, সাবেক স্পিকার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁর বয়স হয়েছিল 94 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জন্ম 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স ও এমএ পাশের পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 1961 সালে ব্যারিস্টারি পড়তে চলে যান যুক্তরাজ্যে। লন্ডনের লিঙ্কনস ইন থেকে বারেট ল করে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। প্রতিষ্ঠা লাভ করেন সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে।
জিয়াউর রহমান জাগো দল গঠন করলে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাতে যোগ দেন, সেখান থেকে বিএনপিতে হন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্বে। পঞ্চম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া ঢাকা 9 আসন থেকে উপনির্বাচনে তিনি জয়ী হন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী করা হয় তাকে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে এবং নবম সংসদে তিনি বগুড়া 6 আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। অষ্টম সংসদে পান স্পিকারের দায়িত্ব। সে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি পি চৌধুরী পদত্যাগ করলে জমিরুদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রবিবার জোহর নামাজের সময় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় তার সন্তান সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির তার পিতার জন্য সবার কাছে দোয়া চান। সংসদের দক্ষিণ প্লাজায় হবার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংসদ টানেলে বাদ আসর তার দ্বিতীয় জানাজা হয়। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় চিফ হুইপ, সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ শরিক হয় এই জানাজায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জমিরুদ্দিন সরকার সাহেব। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। রাজনীতিটা সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাছে মনে হয় তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন করে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না, তার যে কাজ সেই কাজগুলো যদি আমরা অনুসরণ করতে পারি। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উদ্দেশ্যে আমরা যে আমলগুলো করলাম পরে তাকে সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উপবিভাগের কার্যক্রমে আধাবেলা বিরতি রাখা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন লড়াই করে গেছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। জাতীয় জীবনে তার যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তাকে হারাতে হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও জানান, দেশের রাজনীতি ও আইন অঙ্গনে জমিরুদ্দিনের ঋণ কখনো শোধ করা যাবে না। তার মৃত্যুতে দেশ একজন সাদা মনের মানুষকে হারালো বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। এ সময় আদালত প্রাঙ্গণে তার সুটেড বুটেড সফল কর্মজীবনের প্রশংসা করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে, ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান। তিনি অত্যন্ত সিরিয়াসলি তার ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগত যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। সাবেক এই স্পিকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। মজলুমদের প্রতি তার সবসময় সমব্যথী মনোভাবও তুলে ধরেন তিনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়।
তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। জমিরুদ্দিন সরকারের মতো মহান সন্তানকে হারানো রাজনৈতিক ও আইন অঙ্গনের বড় শূন্যতা বলে মন্তব্য করেন তারই চেয়ারে বসা স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পরে ব্যারিস্টার জমিরুদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংসদে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ব্যারিস্টার জমিরুদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাকি কার্যক্রম স্থগিত রেখে সোমবার বিকেল ৩টা পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম স্থগিত রাখা হলো। ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবরের নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় রাজুকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা লেকসমূহের পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপনের বিষয়ে কয়েকটি উপস্থাপনা পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। রবিবার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় তিনি তাদের সার্বিক খোঁজ খবর নেন। স্বর্ণপদকজয়ী শিক্ষার্থী সহ প্রতিনিধি দলের সদস্যদের অভিনন্দন জানান, উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সৃজনশীল মেধার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদী তারেক রহমান। প্রতিনিধি দল আগামী 2 থেকে 8 আগস্ট কাজাখস্তানে হতে যাওয়া এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি তার কাছে তুলে ধরে। এ বিষয়ে সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে 2024 সালের 13 জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। বড় ধরনের সংঘর্ষ না হলেও আন্দোলনে নতুন কৌশল বিস্তৃত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। রাজশাহীতে রেলপথ অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের সংবাদ সম্মেলন, মামলা ও হয়রানির অভিযোগ এবং সব মিলিয়ে 13 জুলাই তৈরি হয় পরবর্তী কয়েকদিনের উত্তাল পরিস্থিতির ভিত্তি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। 13 জুলাই সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়। শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আন্দোলন মূলত ক্যাম্পাস ও সড়কে সীমাবদ্ধ থাকলেও রেলপথ অবরোধের মাধ্যমে তা নতুন মাত্রা পায়। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণাও আসে। সমন্বয়কারীরা জানান, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় একই দাবিতে আন্দোলন জোরদার করা হবে। ক্রমেই স্পষ্ট হতে থাকে কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে।
ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন আর নানাভাবে ভয়ভীতি দেখানো সরকারের মন্ত্রীদের রক্তচক্ষু এসব জুলাইয়ের মাঝামাঝি এসে বাড়তে থাকে। তবে দুর্দমনীয় ছাত্ররা শুধু তাদের অবস্থানে অনড়ি ছিলেন না, আন্দোলনকে বেগবান করতে নিতে থাকেন নানা কৌশল। তাই 13 জুলাইকে কোটা সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মুজিব বর্ষ উদযাপনের নামে স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন মন্ত্রণালয় 982 কোটি টাকা খরচ করেছে। শুধু তাই নয়, শেখ হাসিনার 1 বছরের খাওয়া বাবদ খরচ করা হয়েছে 35 কোটি টাকা। রবিবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে রংপুর 3 আসনের এমপি মাহবুবুর রহমান বেলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে তদন্ত ও মামলা ছাড়াও সম্পদ জব্দের বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিএনপি সরকার কারো সঙ্গে কোনো আপোষ করবে না। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান অর্থমন্ত্রী। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91 লক্ষ 74 হাজার কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। স্বাধীনভাবে দেশে এসে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের অধীনে নির্বাসনে রয়েছেন। এক সরকার আরেক সরকারের কাছে হস্তান্তর করবে, এটিই নিয়ম। তাই তাকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা এখন সরকারের কাজ। এখনও কোনো আপিল করেনি শেখ হাসিনা এবং ভবিষ্যতেও করবেন কিনা সেটি জানা নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনা নেতাকর্মীদের উজ্জীবিত করতে কিংবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দেশে আসার বিষয়ে এমন বক্তব্য দিয়ে থাকেন। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা 21 তারিখ ফরমাল চার্জ দাখিল করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। নিয়ন্ত্রণে নির্বাসনে আছেন, তো কোনো আসামি যদি অন্য কোনো দেশে ওই সরকারের অধীনে নির্বাসনে থাকেন, তাহলে তার পক্ষে ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করার কোনো স্কোপ নাই। অর্থাৎ তাকে ওই দেশের সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা ওই ব্যক্তিকে ওই সরকার বা ইন্ডিয়ান সরকার তাকে পুশব্যাক করতে পারে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টানা বৃষ্টিতে রাজধানীতে অবর্ণনীয় জলাবদ্ধতা, 7 জেলায় বন্যায় 51 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 10 লাখ মানুষ, চলছে ত্রাণ বিতরণ। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তার অবদান স্মরণ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ ভোর 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।